গল্পের শুরুতেই আমরা ফেং ইউ নামের একটা মেয়েকে দেখতে পাই। ফেং একজন এমএমএ ফাইটার। খুব অল্প সময়ের মধ্যে সে এই লড়াইয়ে বেশ বিখ্যাত হয়ে উঠেছে। আর এরপর আমরা মিং ট্যাং নামের একটা ছেলেকে দেখতে পাই। সে খুবই সাদাসিধে একটা জীবন কাটায়। তার মা তাদেরকে ছেড়ে চলে গিয়েছে আর বাবা অনেক আগেই মারা গিয়েছে। তাই এখন মিং ট্যাং তার ছোট দুই ভাই বোনের সঙ্গে একসাথেই থাকে। মানে তাদের পুরো দেখাশোনার ভার এখন মিনের ওপরে এসেই পড়েছে। মিনের ছোট ভাই আবার ফেং ইউর বিশাল বড় ভক্ত। সে টিভিতে তার লড়াই দেখে বলে যে ফেং তো এই জগতের রানী। তখন মিং তাকে বলে যে টিভি দেখা বন্ধ করে দয়া করে স্কুলে যাওয়ার জন্য রেডি হও। তো অন্যদিকে আমরা ফেংকে দেখতে পাই। সে রিং এর মধ্যে বসে ভাবছিল। যখন সে তার দাদুকে বলেছিল যে আমি একজন ফাইটার হতে চাই, তখন তার দাদু তার উপর প্রচন্ড রেগে যায় আর বলে যে তুমি তো ভালো করেই জানো তুমি কোন পরিবারের মেয়ে। এইসব ফাইটের কথা মাথা থেকে দ্রুত বের করে দাও আর নিজের ভাইয়ের সঙ্গে গিয়ে কোম্পানি জয়েন করো। কিন্তু ফেং এর তো রেসলিং এর প্রচন্ড আগ্রহ ছিল, তাই সে তার দাদুর কথাটা খুব একটা নেয় না। আর মিং একটা রেস্টুরেন্টে চাকরি করে কোনো মতে তাদের জীবনটা চালায়। তো হঠাৎ করে ওই রেস্টুরেন্টের মালিক মিংকে একদিন বলে যে এই পার্সেলটা তোমাকে 15 মিনিটের মধ্যে ডেলিভারি করতে হবে, না পারলে কিন্তু আমাদের রেস্টুরেন্টের মান সম্মানই নষ্ট হয়ে যাবে। মিং তখন তার সাইকেলটা বের করে শর্টকাট দিয়ে দ্রুত একটা গলির মধ্য দিয়ে যেতে শুরু করে। কিন্তু হঠাৎ করে তার সাইকেলের সঙ্গে ধাক্কা লেগে একটা বৃদ্ধ মহিলার ফলের গাড়ি থেকে কিছু ফল পড়ে যায়। যখন মহিলা ওই ফলগুলোকে তুলতে যায়, তখন তার ঠেলা গাড়িটা ঢাল বেয়ে তো আরো দ্রুত নিচে নামছিল। মিং তখন সামনে থাকা একটা মেয়েকে বলে যে প্লিজ তুমি গাড়িটাকে একটু সামলাও। কিন্তু মেয়েটার ঠেলা গাড়িটাকে না থামিয়ে উল্টো সেটাকে একটা লাথি মারে, যার কারণে ঠেলা গাড়িটা সেখানেই ভেঙে যায়। আর এই মেয়েটি কিন্তু বন্ধুরা আমাদের সেই রেসলার ফেং। তখন এই ফলওয়ালা মহিলাটি তো ফেং এর উপর প্রচন্ড রেগে যায় আর বলে যে তোমার কত বড় সাহস, তুমি আমার গাড়িটাকে এইভাবে ভেঙে ফেললে। আর এটা শুনে তো ফেং তাকে সরি না বলে উল্টো অনেকগুলো টাকা মুখের উপর ছুঁড়ে মেরেই চলে যায়। আর ফেং এর এমন ব্যবহারে তো মিং প্রচন্ড রেগে যায় আর ভাবতে থাকে যে এই মেয়েটা নিজেকে কি মনে করে, এত বড় একটা অন্যায় করার পরও সরি পর্যন্ত বলল না। তো এরপর দেখা যায় যে ফেং ওখান থেকে তার গুরুর কাছে চলে আসে। তখন তার গুরু তাকে বলে যে আমি কিন্তু তোমাকে প্রশিক্ষণ দিতে পারবো না, যতক্ষণ না পর্যন্ত তোমার পরিবারের লোকজন আমাকে অনুমতি দিচ্ছে ততক্ষণ আমি কিছুই করতে পারবো না। এটা শুনে তো ফেং অনেকটা হতাশ হয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে মিং চলে আসে আর মিং তো এখানে ফেংকে দেখে বেশ অবাক হয়ে যায়, কিন্তু সে ফেংকে আর কিচ্ছু বলে না। আর ফেং চলে যাবার পর মিংও তার খাবার ডেলিভারি করে ওখান থেকে চলে আসে। ঠিক এমন সময় মিং এর ফোনে একটা মেসেজ আসে। সেখানে লেখা ছিল মিং অনেক ভালো একটা কলেজে অ্যাডমিশন পেয়েছে, কিন্তু এই কলেজটা ছিল তার শহর থেকে অনেকটা দূরে। আর এই কথা যখন সে তার রেস্টুরেন্ট মালিককে জানায়, তখন তার মালিক বলে যে আরে এটা তো খুবই খুশির খবর, তুমি কোনো টেনশন করো না, আমি তোমার জন্য ওখানে একটা থাকার ব্যবস্থা করে দিচ্ছি। আসলে মিং এর মালিক অনেক ভালো একজন মানুষ, এমনকি সে মিং এর জন্য তার বন্ধুর একটা রেস্টুরেন্টে জবেরও ব্যবস্থা করে দেয়, সাথে আবার বেশ কিছু টাকা দিয়ে দেয় যাতে করে ওখানে গিয়ে মিং এর চলতে অসুবিধা না হয়। তো এর পরের দিন মিং তার ছোট ভাই বোনদেরকে নিয়ে ওই শহরে চলে আসে। তারা এখন যে বাড়িতে এসেছে এটা তাদের আগের বাড়ি থেকে অনেক বড় আর বেশ সুন্দর, তাই তার ভাই বোন তো প্রচন্ড খুশি হয়ে যায়। এরপর মিং প্রথমে তার বাবার ছবি দেয়ালে টাঙায়। আর আমরা এখান থেকে জানতে পারি যে মিং এর বাবাও একজন এমএম ফাইটার ছিল, কিন্তু মিং আবার কোনো কারণে বক্সিং মোটেও পছন্দ করে না। এরপর মিং তার ভাই বোনদেরকে প্রথমে স্কুলে পৌঁছে দেয় আর নিজে এরপর কলেজে চলে যায় ভর্তি হওয়ার জন্য। সে যখন কলেজে পৌঁছায় তখন দেখতে পায় যে তার আশেপাশে সমস্ত মেয়েরা, একটা ছেলের কোনো চিহ্ন পর্যন্ত নেই। তখন মিং ভাবে যে আমি কি ভুল করে কোনো গার্লস কলেজে চলে আসলাম নাকি। এইদিকে আবার ওখানে সব মেয়েদের মিংকে দেখে তো প্রচন্ড খুশি লাগছিল, কারণ মিং দেখতে বেশ হ্যান্ডসাম আর সেই হলো এই কলেজের প্রথম ছেলে। আসলে এই কলেজটা আগে গার্লস কলেজ ছিল, এই বছরে এটা ছেলে মেয়ে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। আর যার কারণে এই কলেজে কোনো ছেলে ভর্তি হতে চায় না, মিংই হলো প্রথম। শুধুমাত্র এই কারণেই মিংকে সমস্ত সুযোগ সুবিধা সহ স্কলারশিপও দেওয়া হয়েছে। মিং এর অর্থনৈতিক অবস্থা তো খুবই খারাপ, তাই সে চাইলেও এখন আর এই কলেজটাকে পরিবর্তন করতে পারবে না, এখানেই তাকে কোনো মতে মানিয়ে নিতে হবে। তো মিংকে যখন সমস্ত মেয়েরা ঘিরে ধরে তখনই সেখানে মিয়া নামের একটা মেয়ে চলে আসে। মিয়া সেখানে এসে মিংকে বলে যে তুমি আমার বক্সিং ক্লাবে জয়েন হয়ে যাও। তখন আবার ওখানে জাওমি নামের আর একটা মেয়ে আসে। আর এইবার মিয়া আর জাওমি তো মিংকে নিয়ে সেখানে ঝগড়া করতেই শুরু করে দেয় যে মিং কার বক্সিং ক্লাবে প্রথমে জয়েন করবে। তাদের দুজনের এই ঝগড়া দেখে তো মিং এর প্রচন্ড অবাক লাগে আর ভাবে যে আমি কোথায় চলে আসলাম। তবে সুযোগ বুঝে এসে ওখান থেকে ঠিকই কেটে পড়ে। আর ওখান থেকে চলে যাওয়ার সময় মিং এর আবারও ফেং এর সঙ্গে দেখা হয়ে যায়। তখন মিং তো গতকালকের ওই ফলওয়ালার মহিলার সঙ্গে ফেং এর এত খারাপ ব্যবহারের জন্য তাকে অনেক কথা শোনায়, কিন্তু ফেং তখন তাকে কিছু না বলে ওখান থেকে একটু দেমাগ দেখিয়ে চলে যাচ্ছিল। তবে যাওয়ার সময় আবার ফেং এর ব্যাগের আঘাতে মিং এর হাতটা কেটে যায়। এটা দেখে তো ফেং আবারও মিংকে কিছু টাকা দিয়ে দেয় আর বলে যে চিকিৎসা করিয়ে নিও।
মিং তো টাকা দেখে প্রচন্ড রেগে যায় আর ফেংকে থামিয়ে দিয়ে বলে যে তোমার টাকার আমার কোনো প্রয়োজন নেই, তুমি নিজেকে কি মনে করো হ্যাঁ। আর এটা নিয়ে আবার তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। আর শেষমেশ তো মিং ফেংকে একটা পাগল মনস্টার বলে সেখান থেকে চলে যায়। এই কথা শুনে ফেংয়ের একটু কষ্ট লাগে। আর ঠিক তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে ফেং যখন ছোট ছিল তখন তার কোনো ভাই বোন ছিল না, আর এই জন্য তার বাবা মা তাকে সবসময় ছেলেদের পোশাক পরিয়ে রাখতো। এর কয়েক বছর পর যখন তার ভাইয়ের জন্ম হয় তখন প্রথমবারের মতো ফেংকে তার মা বাবা একটু মেয়েদের পোশাক পরতে দেয় আর বলে যে এখন থেকে চাইলে তুমি মেয়েদের মতো করে চলাফেরা করতে পারো। এদিকে ছোটবেলায় ফেং একটা ছেলেকে খুবই পছন্দ করত, আর যখন সে প্রথমবারের মতো মেয়েদের পোশাক পরে ছেলেটাকে একটা গিফট দিতে গিয়েছিল তখন ওই ছেলেটি তাকে পাগল মনস্টার বলেই খেপাচ্ছিল। এই জন্যই এত বছর পর মিং এর মুখে আবারও পাগল মনস্টার শুনে তো ফেং এর অনেক খারাপ লাগে। এরপর আমরা দেখতে পাই সুন হাও নামের আরেকটা ছেলেকে, সে তার মায়ের রেস্টুরেন্টে সব সময় বিভিন্ন কাজেই তাকে সাহায্য করে। কিন্তু সুন হাও এর মা আবার বর্তমান তার পড়াশোনা নিয়ে অনেক বেশি চিন্তা করছে। সুন হাও নতুন একটা কলেজে অ্যাডমিশন পেয়েছে, কিন্তু সে যদি এখন কলেজে চলে যায় তাহলে তার মায়ের এই রেস্টুরেন্টে সাহায্য করার জন্য আর কেউ থাকবে না। তবে সুন হাও তার মাকে অনেক বেশি রিকোয়েস্ট করে যে প্লিজ আমাকে কলেজে ভর্তি করে দাও, আর শেষমেশ তো ছেলের রিকোয়েস্ট ফেলতে না পেরে তার মা তাকে কলেজে ভর্তি করে দেয়। অন্যদিকে আমরা মিংকে দেখতে পাই, সে তার বাবার ছবি দেখে ভাবছিল যে আমি কখনোই বক্সিং এর ধারে কাছেও ঘেঁষবো না। আর এরপর গল্প চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে। তখন দেখানো হয় মিং এর বাবা একজন অনেক ভালো বক্সার ছিল। একদিন ম্যাচ খেলার সময় তার বাবার প্রতিপক্ষে যে বক্সার ছিল সে হঠাৎ করেই মারা যায়, আর ওই ঘটনার পর থেকেই মিং এর বাবা প্রচন্ড ভেঙে পড়ে, এমনকি সে রেসলিং ছেড়ে ড্রিঙ্কস করতে শুরু করে। আর এরকম মাতাল হয়ে যাওয়ার কারণে তো মিং এর মা তাদেরকে ছেড়ে চলে যায়। আর কিছুদিন পর অতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে মিং এর বাবাও মারা যায়। তো এরপর আবার গল্প চলে যায় সুন হাও এর কাছে। সুন হাও মিং এর মতো ওই কলেজে এসেই ভর্তি হয়েছে, আর এসেই তো এখানে চারিদিকে শুধুমাত্র মেয়েদেরকেই দেখছে। এত মেয়েদের দেখে তো সুন হাওয়ের মনে অলরেডি বিভিন্ন প্রকার লাড্ডু ফুটতে শুরু করে, আর সে নিজেকে এখন মনে মনে হিরো ভাবতেই শুরু করে। তো কিছুক্ষণ পরে সুনের ফেংকে দেখে অনেক ভালো লেগে যায় আর তার পিছু পিছু হাঁটতে শুরু করে। সে ভাবছিল যে ফেং হয়তো বা অন্যান্য মেয়েদের মতো তাকে পছন্দ করবে, আর এটা ভেবে সে যখন ফেং এর সঙ্গে কথা বলতে যায় তখনই তো ফেং তাকে একদম প্রফেশনাল বক্সারদের মতো মাটিতেই ফেলে দেয়। সুন তখন মাটিতে পড়ে গিয়েও ফেং এর দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে। এদিকে মিং যখন খাবার ডেলিভারি করতে যাচ্ছিল তখন সে রাস্তায় দেখতে পায় যে দুইটা ছেলে মিলে একটা ছোট্ট ছেলেকে বিরক্ত করছে। তখন মিং ওই ছোট ছেলেটাকে সব বদমাইশদের হাত থেকে বাঁচাতে পারলেও নিজে ফেসে যায়। এরপর ওই দুষ্টু ছেলেরা তো মিংকে মারার জন্য একটা প্লেগ্রাউন্ডে নিয়ে আসে, আর প্রথমে তার ডেলিভারি করা খাবার ফেলে দেয়, এমনকি তার সাইকেলটাকেও নষ্ট করে দেয়। ঠিক তখনই সেখানে ফেং, মিয়া আর জাওমি চলে আসে। প্রথমে তো মিয়া কথা বলে ঝামেলাটা মেটাতে চাইছিল, কিন্তু ওই দুষ্টু ছেলেগুলো তার একটা কথাও শুনছিল না। তখন তারা তিনজন ফাইটার মিলে তো সব বদমাশ ছেলেদেরকে ইচ্ছা মতো ধোলাই করে। আর এরপর মিং চলে যায় ওই লোকটার কাছে ক্ষমা চাওয়ার জন্য, যার খাবার ডেলিভারি করতে এসে এদিকে এসেছিল। এরপর আমরা জানতে পারি যে এই খাবারটা আসলে ফেং এর ছোট ভাই জু অর্ডার করেছিল। জু তো মিংকে দেখে প্রথমে একটু কথা শোনাচ্ছিল যে কেন তার খাবার নষ্ট হলো, আর তখনই সেখানে এন্ট্রি হয় ফেং এর। সে জুকে থামিয়ে দিয়ে বলে যে আগে সবটা শোনো, ওর এখানে কোনোই দোষ নেই, তুমি শুধু ওকে বকছো। তো এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই ফেং ওই ঘটনার পরের দিনে একটা কবরস্থানে এসেছে। এখানেই তার আঙ্কেলকে কবর দেওয়া হয়েছে। এই আঙ্কেলকে ফেং অনেক বেশি ভালোবাসতো, কারণ ওই ছেলেটি যখন ফেংকে পাগল মনস্টার বলেছিল এটা শুনে তো ফেং এর প্রচন্ড মন খারাপ হয়ে যায়। তখন শুধুমাত্র ওই আঙ্কেল এসে তাকে অনেক বোঝায় আর বলে যে তুমি ওরকম মোটেও নয়, আর তুমি বড় হয়ে দেখবে একজন ভালো মানেরই বক্সার হবে। ওই ঘটনার কিছুদিন পরেই তো তার এই আঙ্কেল একদিন বক্সিং করার সময় মারা যায়। তার আঙ্কেলের এরকম আকস্মিক মৃত্যুতে তো ফেং অনেক বেশি ভেঙে পড়েছিল। তো এরপর ফেং তার আঙ্কেলের কবরের কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ প্রার্থনা করে আর একটা ফুলের তোড়া রেখে চলে যায়। ফেং চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখানে মিংকে দেখতে পাই, আর সে এসে দেখে যে অলরেডি এই কবরের এখানে কেউ একজন ফুলের তোড়া রেখে গিয়েছে। আর এখান থেকে কিন্তু একটা বিষয় সম্পূর্ণ স্পষ্ট বন্ধুরা, মিং আর ফেং এর মধ্যে কোনো না কোনো ফ্যামিলি কানেকশন তো অবশ্যই আছে, না হলে তারা দুইজন কিন্তু এক কবরে ফুল দিয়ে যেত না। তো এর পরের দিন মিং যখন কলেজে যায় তখন তার কলেজের প্রিন্সিপাল তাকে বারবার বলছিল যে তোমাকে কিন্তু অবশ্যই একটা ফাইটিং ক্লাবে জয়েন করতে হবে, তোমাকে ভালো মানের একজন বক্সার হতে হবে। কিন্তু আমরা তো খুব ভালো করেই জানি মিং এর বক্সিং মোটেও পছন্দ নয়। তো এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা আবার অন্য একটা কলেজের ফাইটার হানকে দেখতে পাই। হান হলো একজন প্রফেশনাল বক্সার, আর তার সোশ্যাল মিডিয়াতেও বেশ ভালো ফ্যান ফলোয়ার আছে, মানে হান এই বক্সিং জগতে বেশ পপুলার একটা নাম। এরপরেই দেখা যায় হান আর জাওমির মধ্যে ওই দিন একটা রেসলিং এর ম্যাচ ছিল, কিন্তু জাওমি এখানে হানের কাছে খুব বাজেভাবেই হেরে যায়, যার কারণে জাওমি তো উল্টো হানকে ওখানে রাগ দেখিয়ে বের হয়ে আসে। এরপর আমরা ফেংকে দেখতে পাই, সে একটা রেস্টুরেন্টে বসে আইসক্রিম খাচ্ছিল, আর তখন একটা টেডি বিয়ার দেখে দৌড়ে সেখানে যায় আর তার সঙ্গে মনের সব কথা শেয়ার করে।
তবে টেডি বিয়ারের মধ্যে তখন ছিল মিং। ফেং তো আর জানতো না যে টেডি বিয়ারের মধ্যে কে আছে, তাই ফেংয়ের সব মনের কথা এখানে মিং খুব ভালোভাবেই শুনে ফেলে। তো যাই হোক, মিং ওই দিন ঠিকমতো খাবার ডেলিভারি করতে না পারার কারণে তাকে কাজ থেকেই বের করে দেওয়া হয়েছে। তাই এখন সে একটা গ্যারাজে গাড়ি ক্লিন করার কাজ করে। তখনই সেখানে মিয়া চলে আসে আর মিংকে তার এই কাজে অনেক হেল্প করে। মিয়া কিন্তু এইদিকে আবার মিংকে আস্তে আস্তে বেশ ভালোবেসে ফেলছে। এরপরে একদিন জাওমি, মিয়া, ফেং সবাই মিলেই মিংয়ের বাসায় যায় আর তার ছোট দুই ভাই বোনের সঙ্গে অনেক গল্প করে এবং তাদের এই দিনটা বেশ ভালোই কাটে। আর আমরা তো গল্পের প্রথমেই দেখেছিলাম মিংয়ের ছোট ভাই আবার ফেংয়ের অনেক বড় ফ্যান। তাই ফেংকে নিজেদের বাসায় দেখে তো মিংয়ের ছোট ভাই প্রচন্ড খুশি হয়ে যায়। তো এরপরই আমরা দেখতে পাই ফেং মিংকে একটা নতুন সাইকেল গিফট করে, কারণ ওই দিন ওই দুষ্টু ছেলেরা মিংয়ের সাইকেলটাকে ভেঙে দিয়েছিল। তবে মিং তো তার কাছ থেকে কোনো মতেই সাইকেলটা নিতে রাজি হয় না। কিন্তু ফেং তো ওখানে সাইকেলটা রেখে চলে আসে আর বলে যে আমার মনে হচ্ছে সাইকেলটা তোমার খুবই প্রয়োজনীয়, এই জন্যই আমি তোমাকে কিনে দিয়েছি। তাই এটাকে আমি কোনোভাবেই ফেরত নেব না, এটা তোমাকেই নিতে হবে। এর পরের দিনই দেখা যায় যে মিংকে বক্সিং শেখানোর দায়িত্ব পড়েছিল ফেং এর উপর, কিন্তু ফেং তো সরাসরি না করে দেয়। আর মিংও তো কোনোভাবে বক্সিং শিখতে চায় না। এই জন্যই তাদের দুইজনকে শাস্তি স্বরূপ স্কুলের সুইমিং পুল পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয়। তখন তারা দুইজন তো কাজ করার মাঝখানে একে অপরের দিকে পানি ছুটে থাকে আর এখানে বেশ কিছুক্ষণ ধরেই খুনসুটি করে। এরকম করতে করতে তো তারা নিজেরাও একে অপরের অনেকটা কাছাকাছি চলে আসে, মানে তাদের মধ্যে এখন সম্পর্ক আরো বেশি গভীর হচ্ছে। আর সুইমিং পুল পরিষ্কার করার একটা পর্যায়ে যখন ক্লান্ত হয়ে তারা দুজন একটু রেস্ট নিচ্ছিল আর একে অপরের সঙ্গে কথা বলছিল, তখনই তো মিং সেখানে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে আর ফেং তখন তার দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর যখন মিং এর ঘুম ভেঙে যায় তখন ফেং তো সেখান থেকে লজ্জা পেয়ে এক দৌড়ে পালিয়ে আসে। এরপরের দিনে দেখা যায় মিং তার ছোট ভাই বোনদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিল আর তখনই সেখানে কিচেন নাম করে একটা ছেলে এসে মিং এর ছোট ভাইকে অনেক বিরক্ত করে, এমনকি তাকে মারছিল। তখন মিং তাকে বলে যে তুমি আমার ভাইকে কেন মারছো, ও তোমাকে কি করেছে, ওকে কিন্তু এক্ষুনি ছেড়ে দাও। কিন্তু কিচেন তো তার কোনো কথাই শোনে না, উল্টো তাকে বলে যে ভাইকে বাঁচাতে হলে হাঁটু গেড়ে আমার কাছে আগে ক্ষমা চা। আর মিং তো এমনিতে একটু ভীতু প্রকৃতির আর ভাইকে বাঁচানোর জন্য তখন কিচেন যা বলে সে তাই করে। আসলে মিন কিচেনকে অনেক আগে থেকেই চিনত আর কিচেন তো সব সময়ের জন্যই মিংকে এইভাবে বুলি করত, যেখানে পেত সেখানেই সে মিংকে ধরে মারত। তো এরপর তারা যখন বাড়িতে ফিরে আসে তখন মিং এর ছোট ভাই তো তার উপর প্রচন্ড রাগ করে যে কেন সে তখন প্রতিবাদ করলো না। উল্টো সে আবার কিচেনের কথা শুনে তার কাছে মাফও চাইলো। মিং এর তার ছোট ভাইয়ের কথা তো একদম হৃদয়ে গিয়েই লাগে আর তাই এইবার সে সিদ্ধান্ত নেয় যে নিজের জন্য না হলেও অন্তত তার ছোট ভাই বোনদের জন্য হলেও তাকে ফাইটিং শিখতে হবে। এর পরের দিন সকালবেলায় তো মিং তার ছোট ভাই বোনদের কাছে ক্ষমা চায় আর বলে যে যদি এরপর থেকে আর কখনো কেউ তোমাদের কোনো বিরক্ত করে তাহলে আমি আর চুপ করে থাকবো না, আমিও দেখিয়ে দেবো যে ওরা কাদের ভাই বোন, তোমরা আর প্লিজ এটা নিয়ে টেনশন করো না। এরপর গল্প চলে যায় আবার হানের কাছে। এখন সে কিন্তু একটু একটু করে জাওমিকে আবার পছন্দ করতে শুরু করেছে আর জাওমির বাবার সঙ্গেও হানের খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। এখানে আমরা জানতে পারি যে জাওমির বাবাও একজন ভালো মানের বক্সার ছিল, কিন্তু যেদিন তার গুরু মারা গিয়েছিল ওই দিনের পর থেকে সে কষ্ট পেয়ে আর কখনো বক্সিং করেনি। কিন্তু অনেক দিন পর হান যখন তাকে বারবার রিকোয়েস্ট করছিল তখন সে হানের সঙ্গে একটু বক্সিং প্র্যাকটিস করে আর হানকে বিভিন্ন ধরনের বক্সিং এর কৌশল শেখাচ্ছিল। বক্সিং প্র্যাকটিস করার এক পর্যায়ে হান জাওমির বাবাকে বলে যে আমাকে আপনি ডেড স্ট্রাইকটা শিখিয়ে দেন। ডেড স্ট্রাইকটা হলো ভয়ঙ্কর একটা বক্সিং কৌশল, কারণ রেসলিং এর সময় যদি এটি প্রয়োগ করা হয় তাহলে অপোনেন্ট জায়গায় মারা যেতে পারে। এটা শুধুমাত্র জাওমির বাবাকে তার গুরু শিখিয়েছিল আর এই ডেড স্ট্রাইক ব্যবহার করে তার গুরু রেসলিং করার সময় একদিন তার প্রতিপক্ষকে মেরে ফেলেছিল। তার প্রতিপক্ষ মারা যাওয়ার কারণে তো সে প্রচন্ড ভেঙে পড়ে, সে কোনোভাবে এটা মেনে নিতে পারছিল না যে তার কারণে একজন মারা গিয়েছে। এরপর থেকে সে কষ্টে রেসলিং ছেড়ে দেয় আর প্রচুর পরিমাণ ড্রিঙ্কস করতে শুরু করে আর এই প্রচুর পরিমাণ ড্রিঙ্কসই তার জন্য কাল হয়ে দাঁড়ায়, কারণ একটা সময় সে ড্রিঙ্কসের কারণেই মারা যায়। বন্ধুরা, তোমরা কি এই ঘটনার সঙ্গে কোনো ঘটনা রিলেট করতে পারছো? সেটা কিন্তু আমাকে কমেন্ট করে এই মুহূর্তেই জানিয়ে দিও। তো যাই হোক, তার মেয়ে জাওমি তাকে অনেকদিন ধরে এই কৌশলটা শেখানোর কথা বলেছিল, কিন্তু সে ভয় পেয়ে তার মেয়ে জাওমিকেও রেড স্ট্রাইকটা শিখিয়ে দেয়নি। তাই সে চাচ্ছিল না যে হান কোনোভাবে এই জিনিসটা শিখুক, কারণ এটা আসলেই অনেক ভয়ানক। এদিকে তো সেই কিচেন নামে ছেলেটা চলে আসে হানের বক্সিং ক্লাবে ভর্তি হতে, কারণ সেও হানদের মতো একজন প্রফেশনাল বক্সার হতে চায়। এর পরের দিন কিচেন যখন কলেজে যায় তখন আবার সামনে সে মিংকে দেখে তো আবারও বুলি করতে থাকে, এমনকি তার গায়ে হাত পর্যন্ত তুলতে যায়। তবে আজকে সেখানে ফেং চলে আসে আর কিচেনকে তো আচ্ছা মতো করে ধোলাই দেয় আর বলে যে আমি যেন নেক্সট টাইম না দেখি তুমি মিনকে এইভাবে বিরক্ত করছো। এই সবকিছু আবার দূর থেকে হানও দেখছিল, তাই এরপর সে কিচেনকে ডেকে নিয়ে বলে যে তুমি তো আমার এখানে বক্সিং করার জন্য ভর্তি হয়েছো
করেছো তাই না? আমি যেন নেক্সট টাইম না দেখি তুমি এরকম কোনো কাজ করেছো, তাহলে কিন্তু তোমার আমার এই ক্লাবে জায়গা হবে না। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই ওই দিন রাতের বেলায় ফেং আর তার ভাই তাদের দাদুর সঙ্গে ডিনারে এসেছে। আর আজকে তাদের সঙ্গে সেই ছেলেটাও আছে যে ছোটবেলায় ফেংকে পাগল মনস্টার বলেছিল। তবে তারা কিন্তু মিং যে রেস্টুরেন্টে এখন কাজ করে সেখানে ডিনার করতে এসেছে। তো মিং যখন সমস্ত খাবার সার্ভ করার জন্য যাচ্ছিল তখন সে শুনতে পায় যে ওই ছেলেটি কাউকে একটা ফোনে বলছে যে আমি শুধুমাত্র ফেং এর সঙ্গে সম্পর্কে জড়াতে চাচ্ছি তার টাকা পয়সার জন্য। একবার তার সমস্ত টাকা পয়সার সম্মান পেয়ে যায়, আমার ফেংকে ছাড়তে 2 মিনিটও সময় লাগবে না। আর এমনিতে আমার ফেংকে মোটেও পছন্দ নয়। এই সব কিছুই কিন্তু আমি আর আমার বাবা প্ল্যান করেছি। তাই এখন শুধুমাত্র ফেংকে আমার প্রেমের ফাঁদে ফেলাতে হবে, তাহলেই কেল্লা ফতে। তো এরপর তারা সবাই মিলে যখন ওখানে ডিনার করছিল তখন তো মিং এর প্রচন্ড রাগ হচ্ছিল। তাই সে ইচ্ছা করেই তখন ওই ছেলেটার গায়ে ড্রিঙ্কস ফেলে দেয়। আর এই ঘটনার কারণেই তো আবার ওই রেস্টুরেন্টের মালিক মিংকে কাছ থেকে বের করে দেয়। এর কিছুক্ষণ পরেই তো ফেং এসে মিনের সঙ্গে দেখা করে আর বলে যে তুমি কি আজকে আমার সঙ্গে ডিনারে যাবে? মিংও তো এক কথাতেই রাজি হয়ে যায়। আর এরপর তারা দুজন ডিনার করতে চলে আসে সুনের মায়ের রেস্টুরেন্টে। তাদের ডিনার শেষ করে ফেং যখন ওখান থেকে চলে যায় তখনই তো সুন মিনের কাছে এসে বসে। সে মিংকে জিজ্ঞাসা করে যে সত্যি করে বলো তো তুমি কি ফেং এর সঙ্গে ডেটে এসেছো? তখন মিং বলে যে আরে না, আমরা তো এমনিতেই খেতে এসেছি। এটা শুনে সুন বলে যে আমি কিন্তু ফেংকে অনেক পছন্দ করি, তাই ওর থেকে একটু দূরে দূরেই থাকবে। এটা শুনেই তো মিংয়ের আবার একটু খারাপ লাগবে, কিন্তু সে তখন সুনকে এই বিষয়ে কিছুই বলে না। মানে ছেলে হোক বা মেয়ে, তার ভালোবাসার মানুষকে যদি আবার অন্য মানুষ ভালোবাসে তাহলে কিন্তু আসলেই হিংসা লাগে, তাই না? এদিকে তো ফেং বাড়িতে ফিরে এসে শুধুমাত্র মিং এর কথাই ভাবছিল। এখন তার ধ্যান জ্ঞান কিন্তু মিংই হয়ে গিয়েছে। মানে তাকে দেখেই মনে হচ্ছে যে সে অলরেডি মিং এর প্রেমে হাবুডুবু খাচ্ছে। তো এর পরের দিন আমরা দেখতে পাই সুন মিয়াকে গিয়ে বলে যে তুমি জানো গতকাল রাতে কিন্তু ফেং আর মিং আমার মায়ের রেস্টুরেন্টে এসেছিল ডিনার করতে। এটা শুনেই তো আবার মিয়ার প্রচন্ড রাগ হয়, কারণ সে তো আবার মিংকে অনেক বেশি পছন্দ করে। তাই সে ওখান থেকে সুনকে তৎক্ষণাৎ বাইরে নিয়ে আসে আর একটা নতুন প্ল্যান করতে থাকে, কারণ সে পছন্দ করে মিনকে আর ওদিকে সুন পছন্দ করে ফেংকে। তাই এখন তাদের প্ল্যান হলো কিভাবে মিং আর ফেংকে আলাদা করা যায়। এরপর মিয়া সুনকে বলে যে শোনো, আজ থেকে তুমি বেশিরভাগ সময় ফেং এর সঙ্গে সময় কাটাবে আর আমি চেষ্টা করব মিং এর একদম কাছাকাছি থাকার। তাহলেই দেখবে ওদের মধ্যে অনেকটা দূরত্ব তৈরি হয়ে যাবে আর এরপর আর কখনোই ওদের দুজনকে একসঙ্গে হতে দেওয়া যাবে না। এদিকে মিং এর ছোট ভাই ফেংকে দেখে নিয়ে তার বক্সিং ক্লাবে চলে যায়, কারণ সে যখন বক্সিং ক্লাবে প্রথম ভর্তি হয়েছিল তখন সবাইকে বলেছিল যে জানো আমাদের বাসায় কিন্তু বিখ্যাত রেসলার ফেং এসেছিল, কিন্তু তখন তার কথা কেউ বিশ্বাস করে না। তাই আজকে যখন সে এখানে ফেংকে নিয়ে আসে তখন তো সবাই তার কথা বিশ্বাস করে নেয়। আর ফেংকে তার ছোট ভাইয়ের সঙ্গে এইভাবে মিশতে দেখে তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে প্রথমে ফেংকে যেরকম অহংকারী মনে করেছিল আসলে তো সে এরকমটা নয়। এইদিকে দেখা যায় হানের বক্সিং ক্লাবের মেম্বার গাইনিং হানকে তার সঙ্গে ডেটে যেতে বলে, কিন্তু হান তো তাকে সরাসরি না করে দেয়, কারণ এখন তো সে জাওমির প্রেমে হাবুডুবু খাচ্ছে। তাই সে ওখান থেকে সোজা চলে যায় জাওমির সঙ্গে দেখা করতে। অন্যদিকে দেখা যায় তো ফেং, মিং আর তার 2 ছোট্ট ভাই বোন মিলে একটা মেলায় যায় আর সেখানে গিয়ে তারা অনেক বেশি মজা করে। আসলে ফেং এরও মিং এর ছোট্ট 2 ভাই বোনকে অনেক পছন্দ হয়ে গিয়েছিল। তো এরপর বাসায় ফেরার পথে জাওমি এসে ফেংকে জিজ্ঞাসা করে যে সত্যি করে বলো তো তুমি কি মিংকে পছন্দ করো? তখন ফেং বলে যে কই না তো, আমরা তো শুধুমাত্র ফ্রেন্ড। আর এই কথাটাই তখন আবার গাছের আড়াল থেকে মিং শুনে ফেলে। আর এটা শুনে তো সে ভীষণ কষ্ট পায়, কারণ সেও তো মনে মনে ফেংকে পছন্দ করতে শুরু করেছিল। ওই সময় দেখা যায় যে মিং এর বাড়িতে তার ভাই বোন তখন একা ছিল আর একজন ডেলিভারি ম্যান এসে একটা কেক দিয়ে চলে যায়। মিং এর ভাই তো কেকটা দেখে বেশ এক্সাইটেড হয়ে যায় আর ওটা খুলেই খাওয়া শুরু করে। তবে কিছুক্ষণ পরেই দেখা যায় যে মিং এর ছোট ভাই এখানে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে। তখনই দেখা যায় মিয়া তো মিংকে আরো বেশি ইমপ্রেস করার জন্য অনেক খাবার নিয়ে তার বাড়িতেই আসছিল। তবে ঘরে ঢুকেই দেখতে পায় যে মিং এর ছোট ভাই এরকম অসুস্থ, তাই সে তাকে দ্রুত হসপিটালে নিয়ে আসে আর মিংকেও খবর দেয় তোমার ভাই অনেক অসুস্থ। মিং তখন হসপিটালে গিয়ে নিজের ভাইকে এই অবস্থা দেখে তো অনেক বেশি ভেঙে পড়ে। আর হসপিটালে আসার পর জানতে পারে যে এই সমস্ত কারসাজির পেছনে হাত রয়েছে কিচেনের। এই সবকিছু জানতে পারার পর মিং এর এতটাই রাগ হয়ে যায় যে সে একাই চলে যায় হানের সেই বক্সিং ক্লাবে কিচেনকে মারার জন্য। প্রচন্ড শান্ত স্বভাবের মিংকে আজকে কেউ থামাতে পারছিল না, এমনকি মিং তো নিজেকে পর্যন্ত কন্ট্রোল করতে পারছে না। সে কিচেনকে আজকে মনে হচ্ছে মেরেই ফেলবে। তো কেউ যখন সেখানে মিংকে থামাতে পারছিল না, ঠিক তখনই সেখানে জাওফিন নামের একটা মেয়ে আসে আর সে এসে মিংকে একটু শান্ত করে আর সবাইকে বলে যে তোমরাও যার যার প্র্যাকটিসে চলে যাও। আর মিংকে বলে যে তোমার যেহেতু এত ফাইট করার শখ, তুমি এসে আমার সঙ্গে ফাইট করো, দেখবো তোমার কত জোশ আছে। মিং তো এমনিতেই রেগেছিল আর তার এরকম কথা শুনে তো আরো বেশি রেগে যায়। তাই সে গ্লাভস পরেই চলে যায় জাওফিং এর সঙ্গে লড়াই করতে।
তবে জাওফিং এর সামনে তো মিং 1 সেকেন্ডও দাঁড়াতে পারে না, সেখানে প্রচন্ড মার খায়। তখন পরিস্থিতি বেগতিক দেখে তো হান সেখানে চলে আসে আর জাওফিংকে থামিয়ে দিয়ে বলেছে আর মেরো না, ওর তো পুরো অবস্থা খারাপ। এদিকে মিয়া এতক্ষণে জানতে পেরে গিয়েছিল যে মিং একাই চলে এসেছে হানের বক্সিং ক্লাবে, তাই সে সবাইকে ফোন দিয়ে ওখানে ডাকে। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের গল্পের প্রথম পার্ট। এরপর আর কি হয় বন্ধুরা? মিং কি আসলে কিচেনের উপর প্রতিশোধ নিতে পারবে, নাকি হান তার ভালোবাসার কথা জাওমিকে জানাতে পারবে? এই সব কিছুই দেখবো আমরা এই গল্পের দ্বিতীয় পার্টে। যদি আজকের গল্পটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যদি পুরো গল্পে এক্সপ্লেন করতে যেতাম তাহলে সেটা অনেক বড় ভিডিও হয়ে যেত। এই জন্যই আমি ভেবেছি গল্পটাকে 2 পার্টেই দেব, তাই দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কিন্তু দ্রুত কমেন্ট করতে হবে। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, আর অবশ্যই তো কুহুলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।